কিশোর বয়স একটা চ্যালেঞ্জিং বয়স। ছোটবেলা থেকে দেখতে দেখতে একটি বাচ্চা বড় হতে থাকে। হুট করে কিশোর বয়সে আসার পর তার ভিতরে আমরা দেখি নানান রকম পরিবর্তন, শারীরিক, মানসিক, আচরণগত বিভিন্ন রকম। কেন হয় এই ধরনের পরিবর্তন, আর এই সব পরিবর্তনের ভেতর দিয়ে যখন তারা যায় সেটাই বা আসলে কেমন? প্রিয় দর্শক, প্রমিসেস জানতে চায় আজকের এই পর্বে আমাদের আলোচনার বিষয় ভালো ছাত্র হঠাৎ বদলে যাচ্ছে কেন, কিশোরদের নীরব মানসিক সংকট। আর এই বিষয়ে কথা বলবার জন্য আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন শামীমা সুলতানা। তিনি একজন সাইকোলজিস্ট, কাজ করছেন ব্র্যাকের মানব সম্পদ বিভাগে ম্যানেজার হিসেবে হেলথ অ্যান্ড ওয়েলবিং নিয়ে। শামীমা, তোমাকে স্বাগতম। ধন্যবাদ আপু। কেমন আছো? আমি সুস্থ আছি। তো ওয়েলবিং নিয়ে তুমি কাজ করছো অনেক বছর ধরে। তো এই যে কিশোর বয়সের যে পরিবর্তন, আমরা আজকে টাইটেলের নামটাতে রেখেছি যে নীরব মানসিক সংকট। এই ব্যাপারটা সম্পর্কে যদি একটু বলো, যে এটাকে মানে এটা সত্যি সত্যি নীরব, অতটা সরব যদি হতো তাহলে আসলে এটা ঠিক সংকটের আকারে থাকতো না। আসলে যখন একটা শিশু জন্মায় তখন কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে সাধারণত সে শব্দ করে, কান্না করে। তো এবং বড় যখন হতে থাকে তখন সে কথা বলতে না পারলেও তার যে কোনো ডিসকমফোর্ট কিংবা চাহিদাগুলো কান্না, কমিউনিকেট করে, হ্যাঁ, সে টুকটাক শব্দে প্রকাশ পায়। যখন আস্তে আস্তে বড় হতে থাকে, পিউবার্টি, অ্যাডোলেসেন্ট কিংবা কিশোর বয়স যখন প্রারম্ভিক থাকে কিংবা কিশোর বয়সে শুরু হয়, এই 9-10 বছর থেকে কিন্তু চেঞ্জটা আসলে দেখা যায়। এবং তখন তার শারীরিক বেশ কিছু পরিবর্তন হয় এবং শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে অনেক সময় সে নিজেকে নিয়েও কনফিউজ থাকে যে মানে আসলে আমার মধ্যে এগুলো যে ঘটছে আসলে ওকে কিনা। যদি তাকে কেউ আগে থেকে জানিয়েও দেয়, তারপরেও তার কাছে বিষয় যেহেতু নতুন, সেই জন্য তার মধ্যে পরিবর্তনগুলো অনেক ধরনের আসতে থাকে। এবং একই সাথে শুধু শারীরিক পরিবর্তন না, তার কাছে মানসিক পরিবর্তনগুলো আসতে থাকে। হরমোনাল অনেকগুলো চেঞ্জেসগুলো হয় তার শরীরের ভেতর, যেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু সেটার প্রভাবটা বোঝা যায় তার আচরণে। যেটা বলছিলাম আমরা যে এখানে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়টা হচ্ছে নীরব বিষয়টা আর কি, যে আসলে ভিতরে ভিতরে যে চেঞ্জেস হয় সেটা সে কমফোর্টলি কাউকে যে খুব ইজিলি বলতে পারবে ব্যাপারটা, এবং সে অ্যাওয়্যারও থাকে না আসলে যে তার কিছু পরিবর্তন হচ্ছে, তাই না? জি জি জি। ইভেন আপনি যদি মনে করেন কোনো কিশোরকে যদি জানায়ও দেন, এখন আগে তো অনেকগুলো টপিক ছিল কিংবা অনেক সময় অনেক বইয়ে অনেক ধরনের থাকে, অনেক ইনফরমেশন তারা এখনকার দিনে বাচ্চারা পায়, কিন্তু পাইলেও যে সে আসলে তার শরীরে কখন ঘটবে, তার মনে কখন ঘটবে, সেটা তো আসলে জানা যায় না। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। সেটা সেই জন্য সে আসলে যখন হয় তার কাছে ফুললি সেটা একদমই নতুন এবং আনকোরা ব্যাপার, এবং ওইটার সাথে ধাতস্থ হতে তার অনেক সময় লাগে। এবং এই সময়ে আসলে অসুবিধাটা যে জায়গায় কাজ করে সেটা জায়গায় হচ্ছে যে ওরা না আসলে বলতেও অস্বস্তি বোধ করে যে এটা আমি কাকে বলবো, বাবা মাকে বলাটা কি ঠিক হবে, নাকি বন্ধুরা যেহেতু এই সময় আমার খুব চমৎকার একটা সারাউন্ডিংস আছে, আমি তাদেরকে বলবো নাকি অন্য কাউকে বলবো। তো এই ধরনের ইস্যুগুলো দোদুল্যমান অনেক কিছুই মাথার মধ্যে চিন্তা করতে থাকে বলে অনেক সময় ওদের আর কি ভিতরে অস্বস্তি বোধটা কাজ করতে থাকে, যার কারণে ওরা সরব হয়ে বলতেও পারে না। ওই শিশুর মতো কিংবা বড়দের মতো যে চাইলাম আর অমনি বললাম সাহস করে, ওই সাহসটা আসলে হয়ে ওঠে না তখন। সেও আরেকটা সংকট, আমি শিশু না আমি বড়। জি জি জি, অবশ্যই আমি বড় না শিশু, কারণ একবার বলা হয় তুমি তো বেশি বড় হয়ে যাও না, বেশি এরকম আচরণ করো না, আবার বলা হয় তুমি তো ছোট নাই। সো ছোটর বিপরীত শব্দ কিন্তু বড় আমরা পড়েছি, মাঝখানে কিন্তু কোনো শব্দ নাই। যেহেতু আমি ছোট না আমি বড় না, তাহলে আমি কি মধ্যম কিনা, এবং মধ্যমদের কোনো স্পেসিফিক আচরণগত কোনো স্পেসিফিকেশন নাই যে তুমি যখন কিশোর হবা তখন কেমন। সেটাই আমার কাছে মনে হয় যে আমরা আসলে অনেক বেশি হয়তো বা এখন যুগের সাথে তাল মিলিয়ে অনেক তথ্য দিচ্ছি, অনেক সচেতন করছি, কিংবা অনেক জায়গায় অনেক বিষয়গুলো সম্পর্কে তারা জানছে, কিন্তু আসলে জানলেও সেটার প্রসেসিংটা তার ভিতরে কি হচ্ছে। কারণ আমি একটা তথ্য পড়লাম যে আজকে সকালে সূর্য উঠেছে, এটা তো সূর্যের মতো কমন একটা ব্যাপার নয় যে সবার কাছে একই রকম মনে হবে।
তো শারীরিক মানসিক পরিবর্তনগুলো যে কার ক্ষেত্রে কীরকম সেটা কিন্তু আসলেই তার পারিবারিক সামাজিক অনেক কিছুর উপরই নির্ভর করে। আমি একজনের কথা এরকম বলতে পারি যে একজন হচ্ছে যে তার ফ্রেন্ড যার শারীরিক পরিবর্তনটা খুব দ্রুত এসছে এবং সে খুব ম্যাচিওর আচরণ করছে, যেটা দেখে আরেক বন্ধুর কষ্ট হচ্ছে যে আমার মধ্যে তো পরিবর্তনগুলো আসে নাই, তাহলে কি হবে না আমার কোনো পরিবর্তন। ওইটাও কিন্তু ভয় কাজ করে এবং তখন ওইটা শুধু মাত্র এই ধরনের আচরণ শুধু শারীরিক পরিবর্তনের কথাই হয়তো বা বললাম, কিন্তু এই যে মানসিক পরিবর্তনটা যে হয় যে আমি ছোট বড় কিংবা আসলে আমার এই সময় কেমন আচরণ করা উচিত, সবাই বড় হয়ে যাচ্ছে তাহলে আমারও হয়তো বা এই ধরনের দায়িত্ব নেওয়া দরকার কিংবা কথা বলা দরকার, এভাবে আমি একটু ভাব দেখাই, একটু বড় হয়েছি, সেটার একটা ম্যাচুরিটি নেই। এটাও না আসলে সবাই আসলে বুঝতে পারে না আসলে তার আচরণটা কেমন হওয়া দরকার, এবং যার কারণে অনেক সময় সে হয়তো বা অনেক ধরনের ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আচরণ করছে, যেটা তাকে ধরানোর বদলে অনেক সময় আমরা এমন আচরণ করি আমাদের আমাদের গ্রহণযোগ্যতাটা তার গ্রহণযোগ্যতা আমাদের কাছে এমন হয় যে আমরা তখন তাকে আর মানে তাকেই আমরা আরো বেশি সংকটপূর্ণ মানসিক অবস্থায় ফেলে দিচ্ছি, এবং তখন কিন্তু সে অনেক ধরনের ভুল ডিসিশন নেয় এবং ভুল আচরণ করে, যেটা থেকে তার বের হয়ে আসতে অনেক সময় সময় লাগে। সো যেমন আমাদের টাইটেলে যেরকমটা ছিল যে ভালো ছাত্র হঠাৎ বদলে যাচ্ছে, সো এই যে এরকম ধরনের যে বদলে যাওয়া, হয়তো বাচ্চাটি ছিল খুব মিশুক ধরনের ছিল, সে স্কুলে খুব সুন্দর যাতায়াত করত, সে হয়তো খুব রেসপন্সিভ ছিল, ক্লাস 1, 2, 3, 4 এই সময়গুলোতে হয়তো তার খুব ভালো একাডেমিক একটা ব্যাপার ছিল, যদিও মানে ওই সময়ের খুব ভালো ছাত্র হওয়া না হওয়া সেটা আসলে রিফ্লেক্ট করে না, ওটা বোঝা যায় না, কিন্তু তারপরেও তো যে কিরম নাম্বার পাচ্ছে সেটার ভিত্তিতে একটা যে কে ভালো ছাত্র কে খারাপ ছাত্র, হ্যাঁ সেরকম একটা ব্যাপার তৈরি হয় আসলে। তো সেই জায়গাটাতে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চাটি হয়তো যতটা মিশুক ছিল হঠাৎ করে একটু নিজের ভেতর গুটিয়ে গেছে, একটু মানে আস্তে আস্তে বড় হতে হতে এই যে কিছু বদল তার ভিতরে আসা, একটুখানি নিজের ভিতর গুটিয়ে যাওয়া, একটু হয়তো তার হয়তো মনোযোগ আসছে না এবং সেটা রিফ্লেকশন হয়তো তার পড়াশোনার ক্ষেত্রে এসে গেছে, তার রেজাল্টে হয়তো সে 1 থেকে 10-এর মধ্যে থাকতো, সেটা হয়তো এখন সে 1 থেকে 30-এর মধ্যে থাকছে। তখন কিন্তু বাবা মায়েদের খুব এই জায়গাগুলোতে আর কি স্ট্রাইক করে যে আচ্ছা কি হচ্ছে, ক্লাস 3-তে এরকম ছিল, 4-এ গিয়ে কি হলো, বা 4-এ এরকম ছিল, 5-এ গিয়ে কি হলো, কি পরিবর্তন হচ্ছে, এবং বাবা মায়েদের ভীষণ মনে হতে থাকে যে আমার বাচ্চাটা শেষ হয়ে যাচ্ছে, একদমই খারাপ হয়ে যাচ্ছে। আমাদের হয়তো সে ওই যে তুমি যেরকম বললে যে সে কমিউনিকেটও করছে না, কথা বলছে না, তো অ্যাকচুয়ালি কি চলে সেই সময় সেই বাচ্চাটির ভেতরে? আসলে এইটা তো আসলে এক এক জনের ক্ষেত্রে এক এক রকম, তবে ওই যে সংকটময় মানে আসলে হয় কি যে ওই যখন সে তার পরিবারের অন্যদের আচরণ দেখে এবং সেই অনুযায়ী যখন সে তার পরিবর্তনটা নিয়ে প্রশ্ন করবে কি করবে না, সেই অবস্থায় নিশ্চয়ই সব পরিবারের সমানভাবে থাকে না। এই সময় কিন্তু তারা বিভিন্ন ধরনের শব্দ বিভিন্ন জায়গা থেকে শোনে, কিন্তু যখন শিশু থেকে বড় হতে থাকে, বাবা মার ওই যে ভালো ছাত্র যেটা বলছিলেন আপু, যে ছোট বয়সেও ভালো করেছে, তাদের কথা হচ্ছে বড় ক্লাসে যাবে এবং তার নাম্বার বেশি হবে, হ্যাঁ আরো বেশি ভালো করবে, আরো বেশি পড়াশোনা পারবে। এটা ঠিক যে বয়সের সাথে সাথে পড়ার পরিমাণটা বাড়ে, কিন্তু ওই কিশোর বয়সে তার নিজেকে পরিবেশের সাথে খাপ খাওয়াতে তার কিন্তু অনেক মানে পরিশ্রম করতে হয়। আসলে বলতে গেলে নিজের ভিতরে একটা যুদ্ধও চলতে থাকে যে এখানে কি করব, এই যেখানে আসছে সবাই, বাসায় হয়তো বা মেহমানি আসছে, আমি আসলে কট্টক কথা বলবো, আগে তো গিয়ে সবার কোলের মধ্যে বসে পড়তাম কিংবা গিয়ে সবার সাথে খেলা শুরু করতাম। তো এই পয়েন্টে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নেই, বিরতি থেকে এসে আবার কথা হবে। প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন, একটা বিরতি নিয়ে এখনই ফিরবো। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাই, কথা হচ্ছে শামীমা সুলতানার সাথে, ভালো ছাত্র হঠাৎ বদলে যাচ্ছে কেন, কিশোরদের নীরব মানসিক সংকট, এই বিষয়ের উপর। তো যেটিতে ছিলাম আমরা শামীমা, যে তুমি যেরকম বলছিলে যে কনফিউশন কাজ করে অনেক এই বয়সে, এবং তুমি আরও জিনিস বলেছো, সেটা হচ্ছে যে অনেক শব্দ জানছে, সেগুলোর খুব গভীর অর্থ আছে,
কিন্তু সেটার সম্পর্কে সে কার কাছ থেকে আসলে মিনিংগুলো ক্লিয়ার করবে সেটা বুঝতে পারছে না, সেখানেও কনফিউশন। যেমন খুব স্বাভাবিক শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তনের ফলাফল স্বরূপ যে তার মধ্যে চিন্তা ধারা, আচ্ছা আমি বড় হয়েছি তাহলে আমি এই জিনিসগুলো করব, কিংবা আমি আসলে এইভাবে ভেবে চিন্তা করব। একই সাথে কিন্তু ক্লাসে পড়াও আছে, পড়াশোনাও আছে, টিচাররাও এক ধরনের ভাবে ইনস্ট্রাকশন দেয় যে এইটা এরকম করতে হবে, ওইটা এরকম করতে হবে। একই সাথে যেমন পড়াশোনা বাড়ছে, বাবা মার এক্সপেকটেশন লেভেল বাড়ছে, কিন্তু ওই যে মানুষটা যার উপরে বাড়ছে সে কিন্তু যুদ্ধ করছে যে তাকে পরিবেশের সাথে খাপ খাওয়াতে। তো এই যে কনফিউশনের যুদ্ধ তার মধ্যে একটা চলতেই থাকছে, সেই ক্ষেত্রে বাইরের জিনিসগুলোতে সে নিজেকে সেটেল ডাউন করতে করতে দেখা যায় যে হয়তো বা পড়া কিংবা অন্য দিকের কোনো আচরণ কিংবা অন্য কোনো কিছুতে নিজেকে আসলে কিভাবে প্রকাশ করবে সেই জায়গাটায় অনেক বেশি চিন্তা করা। আমি যদি পজিটিভলি ধরি, আসলে অতিরিক্ত চিন্তা করে কিংবা গুছিয়ে গুছিয়ে বলার জন্য নিজেকে যে একটা রেডি করা, প্রস্তুত করা, সেটার জন্য ও যে সময়টুকু নিচ্ছে, সেই জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক সময় তার পড়াশোনা কিংবা আচরণটার একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে, যে বলতেছে যে হ্যাঁ আগে তো চটপট ছিল, এখন তো কথাই বলে না। এক্স্যাক্টলি, আমি এই জায়গাটাই আসছিলাম যে অনেক বাবা মায়েরাও বলে কিংবা আত্মীয় স্বজনরা বলে যে ওর তো আগে খুব চঞ্চল ছিল, এখন তো একদম চুপ হয়ে গেছে, এখন একদম শান্ত হয়ে গেছে। আবার আরেকটা কথা বলে যে ও তো আগে অনেক চালাক ছিল, এখন বোকা হয়ে গেছে। এটা কিন্তু খুবই মানে আমি দেখছি যে আমরা কিন্তু অনেক বিপরীত শব্দ ব্যবহার করি। একদম চালাক বোকা। বোকা চটপটে একদম হতেছে যে কি জানি বলে শান্ত হয়ে গেছে। হ্যাঁ, চটপটে তো না, বলে দুষ্ট ছিল। দুষ্ট ছিল, দুষ্ট হয়েছে, শান্ত হয়েছে। তাহলে কোনটা আসলে ভালো? ভালো। আমি আসলে কোন দিক দিয়ে, আমার কোন নেচারটা ভালো? কোন নেচারটা ঠিক আছে? আপু আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমি জাস্ট কয়েকদিন আগে একজনের বাসায় গিয়েছিলাম আমার আরেক কলিগের সাথে, তার প্রয়োজনে গেলাম এক বাসায়। তো ওনার বাসার ছেলেটা হচ্ছে কিশোর, দেখে বয়স দেখে বুঝলাম, মানে তো বলতেছিল তো ও হচ্ছে স্কুল থেকে এসেছে, এসে হচ্ছে ওর জুতা টাতা গুছিয়ে টুছিয়ে রেখে যখন ঢুকলো, ওর যে আমি যেই কলিগের সাথে গেলাম তাকে সালাম আদাব দিয়ে আস্তে করে ঢুকে গেল ওর রুমে। তো আমার কলিগটাই বলছে যে আগে না ও অনেক কথা বলতো, হঠাৎ করে কি হলো, কি অসুবিধা হয়েছে। কিন্তু আমি যেটা ওর এক্সপ্রেশন খেয়াল করছিলাম, হয়তো বা সাইকোলজিস্ট বলেই, যে ওর এক্সপ্রেশনটা ছিল যে আসলে এখানে আমার পরিচিত শুধু আত্মীয় না, তার সাথে আরও একজন মানুষ এসেছে। মানে ও একটু মানে খুব সাবধানে আমাদের দিকে তাকালো এবং আস্তে করে নিচু হয়ে চলে গেল, যে আসলে ও বুঝতে পারছে না যে আসলে আমি কি রিয়েকশনটা এখানে দিব। এটা হওয়াটা খুব স্বাভাবিক। এবং স্কুল থেকে এসছে, সে তো অনেক টায়ার্ড, হয়তো বা প্রতিদিন যেভাবে সে মা কিংবা তার বাসার লোকজনকে যেভাবে গ্রিট করে কিংবা তাদের সাথে যে ধরনের স্কুল থেকে আসার পরপরই যে আচরণটা হয়, সেটা তো আমাদেরকে দেখেই থমকে গেছে, কারণ সে তো জানে না যে হুট করে এই মানুষগুলো আসবে। তো এই যে পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো, সেটা কিন্তু আমার মনে হয় এটা দোষের না, বরঞ্চ এটা হইতেছে আমাদের একসেপ্ট করে না, আচ্ছা ও তুমি সময় লেগেছে, ও আসছে, ফ্রেশ হোক। তারপর মা আবার সময় দিলেন, আমি দেখলাম ওই জায়গাটা আমার খুব ভালো লাগছে যে মা আবার বুঝলেন যে তার ছেলেকে বলে এসছে, তাহলে তার একটা স্পেস দরকার। তো ও আবার কিছুক্ষণ পরে চলেও যাচ্ছিল। অনেক সময় তো বাবা মারা বলে দেয়, সালাম দাও, সালাম দাও, দিচ্ছ না কেন? হ্যাঁ, আবার কিছুক্ষণ পর ও যখন আবার প্রাইভেট পড়ে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে চলে যাচ্ছে, তো মানে আমার কলিগ বলছে আচ্ছা ও এই তুমি আমাকে সালাম দিবা না, আসো আসো একটু হাক করো আমাকে। ও একদম মানে সে আবার অনেক বছর পরে তাকে দেখেছে, খুব আদর করলো তাকে, কিন্তু ও আমি দেখলাম যে ও একটু জড়সড়ো, খুব লজ্জা পাচ্ছে। এখানে আমার কাছে আরেকটা ব্যাপার মনে হয় যে বয়স বাড়ার সাথে সাথে বয়সন্ধিকালে তো আমি ছেলে এবং মেয়ে, ছেলে হিসেবে আমার আচরণ ফ্যামিলি থেকেও কিন্তু বলে দেয় যে এইরকম করতে হবে, মেয়ে হলে তাকে বলে দেয় যে তুমি কিন্তু এরকম করতে হবে। এই যে আমরা ডিফাইন করে দিই, এটা দোষ ভুল কিছুই না, কিন্তু এই যে করে দেই, যার কারণে এটার সাথে খাপ খাওয়াতেও আসলে ওদের সময় লাগে। এই জন্য লজ্জা, চিন্তা, হয়তো বা কিছু ভয় কিংবা শব্দ গুছানো, এই জন্য হয়তো ওর সময় লাগছে, কিন্তু ব্যাপারটা এরকম না যে সে আসলে
মানে কারোর সাথে মিশতে চাচ্ছে না কিংবা কারোর সাথে কথা বলতে চাচ্ছে না। এবং সেটা যদি সত্যি সত্যি এরকম হয় যে আমি আসলে কারোর সাথে মিশতে চাচ্ছি না, একদমই গুটিয়ে থাকছি, সেখানে কিন্তু বাবা মা লক্ষ্য করে বাবা মাই কথা বলতে পারেন যে আসলে জানতে চেতে পারেন কোনো অসুবিধা হচ্ছে কিনা তার। মানে হয়তোবা আমি মেহমানের ক্ষেত্রে শুধু উদাহরণ দিয়ে বললাম, অন্যান্য সময়ও সে পরিবারের সকলের সাথে কথা বলছে কিনা, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, তার কোনো প্রশ্ন আছে কিনা। আমরা যেটা কখনোই মানে প্যারেন্ট হিসেবে করতে চাই না, ওর আবার কি প্রশ্ন থাকবে, আমি তো সবই উত্তর দিয়েই দিচ্ছি। কিন্তু ও যে শব্দগুলো, যেটা আমাদের কথা হচ্ছিল যে বাইরে থেকে শোনা কিছু শব্দ যখন বড় হতে থাকে তখন তো মানে মাথার মধ্যে ঘুরতে থাকে যে এই শব্দটার মিনিং কি, ওই শব্দটার মিনিং কি। এবং ওই কিশোর বয়সে যে পড়াশোনার খাতিরে হোক, অন্যদের সাথে মেশার জন্য হোক, আশেপাশে যখন সবাই বড় হচ্ছে বলছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শব্দের অর্থ জানতে চাইতে পারে উনি। কিন্তু অনেক সময় আমরা মনে করি কি যে এই শব্দ জানতে চাইছে কেন, সেটাতেও আমাদের আবার অনেক বড় আপত্তি করি অনেক সময়। এবং তখনই বাচ্চাটা হয় কি যে মা বাবার কাছ থেকে গিয়ে সরে গিয়ে কিংবা পরিবার থেকে সরে গিয়ে হয়তো বা অন্য এমন কাউকে জিজ্ঞাসা করছে যে হয় সঠিক উত্তর জানছে না, কিংবা এমন কোনো উত্তর দিচ্ছে যেটাতে ও হয়তো বা মানে ভুল কোনো দিক নির্দেশনা অনেক ক্ষেত্রে পেয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, মানে বাবা মা যদি সেইভাবে রিয়্যাক্ট করে যে এই শব্দটাও কেন জানবে বা এই প্রশ্ন কেন করবে, তো তখন ও কিন্তু মেসেজ নিয়ে নিল যে এটা আমার জন্য মানে এটা কোনো একটা নিষিদ্ধ ব্যাপার এবং এই প্রশ্ন আসলে করা যাবে না। অন্তত বাবা মাকে করা অবশ্যই যাবে না। বাবা মাকে এই প্রশ্ন করা যাবে না বা এই জাতীয় কোনো প্রশ্ন করা যাবে না। তো এই যে মেসেজ সে নিয়ে নিল, তাতে কিন্তু অ্যাকচুয়ালি হিতে বিপরীতই হলো একদম। কারণ তার তো জানার আসলেই প্রয়োজন আছে, সে আস্তে আস্তে বড় হচ্ছে। আরও কিছু সংকট যেমন হতে থাকে, এই যে শারীরিকভাবে বড় হতে থাকে, বাচ্চারা অনেক সময় বলে যে আমার হাত দুটো এত বড় হয়ে গেছে, আমি বুঝতে পারি না হাত দুটো কিভাবে রাখবো, একদম কনফিউশন, গলার আওয়াজটা পরিবর্তন হয়ে যায় এবং অনেক বাচ্চা কিন্তু ওই সময় কথা বলা বন্ধ করে দেয়। হ্যাঁ, কথাই বলতে চায় না, ভালো লাগে না, আমার কথা শুনতে সুন্দর না। হ্যাঁ, নিজেরই কাছে মনে হয়। শরীরের যখন পার্টগুলো ডিফারেন্ট হয়ে যায় তখন অনেক সময় মনে করতে থাকে যে আমার কি যেন একটা হয়ে গেছে, আমার মানে কোনো একটা পার্মানেন্ট ড্যামেজ হয়েছে। তো এই ধরনের কিন্তু ব্যাপারগুলো ওরা ফেস করতে থাকে সর্বক্ষণই, যেটা নিয়ে একটা মানসিক আন্দোলন চলতেই থাকে তাদের ভেতরে। এবং এই আন্দোলনগুলো যখন চলতে থাকে তখন আমরা আবার এদিক থেকে প্রেশার ক্রিয়েট করে এরকম যে হ্যাঁ বড় হইতেছো, পরিবর্তন তো হবে, তোমার এত সমস্যা কিসের, তুমি পড়াশোনা মনোযোগ দাও, এই করো সেই করো। কিন্তু সে পড়াটা মনোযোগ দেওয়ার জন্য কিংবা কারোর সাথে কোনো বিষয়ে নতুন করে বোঝার জন্য, কোনো বিষয়ে জানার জন্য তাকে তো মেন্টাল স্টেবিলিটি লাগবে। সে তো নিজেই স্থির নাই, সে তো অস্থির হয়ে আছে। আমরা যে ফটিক, রবীন্দ্রনাথের ফটিক যেভাবে চরিত্রায়ন করেছিলেন যে আসলে ওর যেমন ছোটদের খেলা যেমন ভাল লাগে, আবার বড়দের সাথে মিশতেও ওরকম কথা বলতে ভালো লাগে, কিন্তু কেউই তাকে কোথাও এন্ট্রি দিচ্ছে না। সে ওই জায়গাটা খুঁজে যে আসলে আমার জায়গাটা কোথায়। এবং এই যখন সে এরকম একলা হয়ে যায়, আমি বলবো যে পরিবারের সবার মধ্য থেকেই সে থেকে যে একলা যেহেতু হয়ে যাচ্ছে, তার চিন্তা ভাবনা কথাবার্তায়, তখন তাকে যখন কেউ আমরা সঙ্গ দিচ্ছি না, তখন কিন্তু আস্তে আস্তে সে পরিবার থেকে দূরে যেতে থাকে। এবং ওই যে বললে বাবা মা যে হঠাৎ এত শান্ত হয়ে গেল কেন, পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে কেন, আমি তাকে কতটুকু সময় দিয়েছি, আমি তার পরিবর্তনগুলো নিয়ে জিজ্ঞেস করেছি কিনা, তার মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা সেটা কি জানতে চেয়েছি। এবং প্রশ্নটা থাকলে সেটা প্রশ্নটা কি, সেই প্রশ্নটার উত্তরটা কি। যে কোনো প্রশ্নই কিন্তু হচ্ছে যে তাকে সুন্দর ভাষায় আস্তে করে বুঝায় দেওয়া যায়। এবং আমি অন্তত এটা মনে করি যে যে কোনো মানুষকে অন্তত যে কোনো প্রশ্ন চাইলে বিভিন্ন শব্দে গুছিয়ে আপনি বলতেই পারেন, এবং সেই গুছিয়ে বলাটাতে কিন্তু সুবিধা আছে। যখন আমি গুছিয়ে বলছি তখন কিন্তু আমার সন্তান এসে পরবর্তীতে আমাকেই জিজ্ঞাসা করবে, কিংবা পরিবারের যে কেউ হোক, অনেক সময় অনেক পরিবারে আরও অনেক মানুষজন থাকে যারা এখানে হেল্প করতে পারে, তো তাদেরকে এসে জিজ্ঞেস করবো আচ্ছা এটা কি হলো, তাহলে এটা ঠিক আছে কিনা। তখন সম্পর্কগুলো ভালো হয়, এই ভালো ছাত্র ভালো থাকার প্রসেসিংগুলা চলতে থাকে। আর যখন হইতেছে যে পায় না কেউ কাউকে আশেপাশে, কিংবা তার মনের পরিবর্তনগুলা এখন একটু কিছুতেই বিরক্তি লাগে,
মানে একটু কিছু আমরা হইলে একটু এই জায়গাগুলো সম্পর্কে একটু বিস্তারিত শুনবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আরেকটা বিরতি নেব, সঙ্গেই থাকুন। ফিরে এসেছি বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাইয়ে কথা হচ্ছে সাইকোলজিস্ট শামীমা সুলতানার সাথে। ভালো ছাত্র হঠাৎ বদলে যাচ্ছে কেন, কিশোরদের নীরব মানসিক সংকট, এই বিষয়ের উপর। শামীমা, আমরা শুনছিলাম তোমার কাছে যে কি হতে পারে যে যদি এই যে একটা মানসিক সংকটময় সময় পার করতে থাকে কিশোর বয়সে, তখন যদি তাদেরকে সাপোর্ট না দেওয়া হয়, তখন আসলে তাদের ভিতর দিয়ে মানে তার ইম্প্যাক্টটা কি পড়তে পারে? যখন আসলে আমরা সময় দিই না, কিংবা হতেছে ও আসলে বলার জায়গাটা পায় না, এমন হতে পারে যে পরিবারে বাবা মা দুজনেই হয়তো বা খুবই ব্যস্ত, কিংবা হতে পারে যে বাসায় এমন কেউ আছে যে এটা প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নাই। তখন যেটা হয় যে ও কিন্তু ওর মধ্যে প্রশ্নগুলো থেকে যায়। যখন কথা বলতে পারছে না, নিজের সম্পর্কে জানতে পারছে না, ও তখন কি করে, ও এক নাম্বার যেহেতু হতেছে এখানে স্পেস নাই ওর, ওই যে আমরা একটু আগেও যেটা বললাম যে এই প্রশ্ন করাই যাবে না, কিংবা এই প্রশ্ন করলে উত্তর দিচ্ছে না, আরে চুপ কথা বাদ দাও, এটা তুমি পরে শুনলেও হবে, বড় হইলেই বুঝতে পারবা। ওর মনে হতে থাকে আমি কি বড় হইলেই বুঝতে পারবো। তখন ও কিন্তু আস্তে আস্তে শিফট করে ফ্রেন্ডের দিকে যায়, কিংবা আশেপাশের লোকজনের কাছে যায়। সেখান থেকে হয়তো অনেক ক্ষেত্রে বুলি হয়, অনেকে হইতেছে যে ট্রিগার্ড হয় যে আরে এটা তুই জানিস না, এরকম টাইপের ব্যাপার। আর এখন আরেকটা জিনিস সেটা আমি দেখেছি আমার নিজের কাজের জায়গাতেও কাজ করতে গিয়ে, যে এত মানে প্রযুক্তি এত বেশি ওদের কাছে অ্যাভেইলেবল হয়ে গেছে, এবং অনেক ক্ষেত্রে তাদের কাছে মনে হয় যে আমি কতটা শো অফ করতে পারছি, যে আমি কতটা বেশি জানি, আমি কত বেশি ছবি তুলি, আমি সোশ্যাল মিডিয়াতে কত বেশি হচ্ছে অ্যাক্টিভ থাকি, সেটা নিয়েও হচ্ছে একজন আরেকজনের সাথে আর কি কম্পিটিশন থাকে। এটা একদম একদম নীরব একটা কম্পিটিশন। এবং শুধু এখানে ভালো ছাত্র তো ইস্যুই নাই, এখানে কোনো পড়াশোনা জানে, সবচেয়ে বড় কম্পিটিশন হচ্ছে কে কত টেকনোলজি ভালো জানে, কে কত কাটছে এইসব ব্যাপারে এক্সপার্ট, কে কত বেশি এক্সপিরিয়েন্স করেছে বিভিন্ন ডাইভার্সিটি জিনিসগুলো, এগুলো নিয়ে হতেছে কম্পিটিশন চলতে থাকে। এবং এই নেগেটিভ আমি বলবো অবশ্যই এটা নেতিবাচক, কারণ কিছু কিছু ক্ষেত্রে হতেছে এটা হয়তো বা পজিটিভ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারা যেটা করে যে ওখান থেকে শুনে আসছে একটা জিনিস, এটা তার লাগবে। মোবাইল তার কেন নাই অ্যান্ড্রয়েড, কিংবা এটা থাকলেও এটার আরেকটা নতুন ভার্সন লাগবে তার। এগুলো নিয়ে কিন্তু প্যারেন্টদের সাথে তার সেই লেভেলের একটা বড় রকমের দ্বন্দ্ব চলতে থাকে। এবং এই দ্বন্দ্ব চলাকালীন সময় যেটা হয় যে বাবা মাও স্পষ্ট করে বুঝান না, কিংবা কাছাকাছি যান না, তাদের বিরক্ত যেমন লাগতে থাকে, তারা মানে তাদের জায়গা থেকে বলেন। একইভাবে হচ্ছে শিশুটাও সে জানে না আসলে তার এটা কেন প্রয়োজন, শুধু সে জানে তার কম্পিটিশনে টিকে থাকতে হলে বাইরে যদি ফ্রেন্ড যারা আছে তাদের বুলির শিকার না হইতে চাইলে তার এটা লাগবে। এবং এই কারণে এটা মানে অনেকের মধ্যেই যেটা আমি দেখেছি যে ওদের কিছুই চাই না, ওরা হতেছে ফেসবুক চালাবে, কিংবা ইউটিউব চালাবে, টুইটার চালাবে, ওখানে বিভিন্ন রিলস দিবে, ভিডিও দিবে। এটা অনেক সময় হতেছে এক একজনের টার্গেট হয়ে যায়। সেখানে আমি পড়াশোনা কতটুকু করছি, কিংবা আমার পড়াশোনা কতটুকু প্রয়োজন কিংবা না প্রয়োজন, সেটা খুব একটা জরুরি বিষয় অনেক ক্ষেত্রে হয় না। তখন সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন একদম, তার সঙ্গে সঙ্গে মানে গেট অ্যালংস উইথ ডিভাইস অ্যাডিকশন এবং গেমিং অ্যাডিকশন তো থাকে। এবং যেটা হচ্ছে ড্রাগস, অনেক সময় এই যে ফ্রেন্ডদের পাল্লায় পড়ে যেটা হতেছে আপনার সিগারেট দিয়ে শুরু হয়, অনেক ক্ষেত্রে সেটা অন্যদিকেও হয়তো বা যখন যে ফ্যামিলি কনফ্লিক্ট যখন বাড়তে থাকে, তখন অনেকটা রিবেলিয়াস হয়ে গিয়েও কিন্তু অনেক সময় ড্রাগ এডিকশনের দিকেও বাচ্চারা ঝুঁকে পড়ে আর কি অনেক ক্ষেত্রে। এগুলো মানে আর নর্মাল দ্বন্দ্ব কনফ্লিক্ট, কথা শুনছে না, বেয়াদবি করছে, রিবেলিয়াস, যেটা বলতেছে সেটাই করব না, যেটা বলতেছে করলে যারা অখুশি হবে কিংবা বিরক্তি হবে, সেটা নিজের ক্ষতি হইলেও জোর করে ওটা করা। এবং এইটা তো এই বয়সের জন্য একটা খুব স্বাভাবিক ফিচার, রাইট? একদমই যা ইনস্ট্রাকশন দেওয়া হবে সেটার বিপরীতটাই করতে ইচ্ছা হবে। না বলা খুব জোরদার ভাবে না বলা, সেটা তো আসলে এই বয়সেরই একটা ফিচার। একদমই, তাই না? একদমই। এবং এখানে যেটা আসলে বাবা মায়ের মেনে নিতে খুব কষ্ট হয়। এবং এখানে একটা ব্যাপার আমার কাছে যেটা মনে হয় আপু,
যেটা থাকে যে যেহেতু শিশুটা ছোটবেলা থেকে ওই যে ভালো ছাত্রের কথা যদি বলি কিংবা ভালো খুব কি জানি বলে হচ্ছে বাবা মার খুব বাধ্যগত বাচ্চা এরকম যদি হয় সেক্ষেত্রে তো ছোটবেলা থেকে সে কথা শুনে এসেছে, তো তাদের মনে হয় যে আমি কথা বলছি অতএব তুরির বেগে হতেছে সে সেটা শুনবে। আমি যে তাকে শোনার জন্য টাইম দিব সেটা অনেক সময় দিই না। অনেক সময় তাড়া থাকতে পারে বিষয়ে কোনো বিষয়ে, কিন্তু সেই তাড়া থাকলেও সেটা বলা যেতে পারে যে এই তাড়া আছে এত মিনিট সময় প্লিজ একটু তাড়াতাড়ি করো, কিন্তু সেইটার মধ্যে যাবে না। এখন বললো একটা কথা সেটা শুনে নাই, তো তারপরেই কনফ্লিক্ট আসলে বড় রকমের শুরু হয়ে গেল ফ্যামিলির। এবং যেটা আসে যে আমাকে কেউই বুঝে না, কেউই বুঝে না, এবং ঘরে ওই যে পুরা ঘরের মধ্যে থেকেই কিন্তু মানে সে এক পক্ষ, অন্য সবাই আরেক পক্ষ, বিপক্ষ। এবং সেখানে বড় ভাইও ওই শাসন করতে থাকে। বড় ভাই কিংবা বোন থাকলে সে যেমন শাসন করতে চায়, পরিবারের ছোটরাও তাকে অনেক সময় বলে যে তুমি তো এটা বুঝো না, এরকম টাইপের আচরণ কেন করতেছো, এটা তো এরকম করতে হবে। তখন এইগুলো তার কাছে মনে হয় যে আমাকে কম্পেয়ার করতেছে। এবং আমরা না খুব ওই সময় যেটা করি যে অন্য কারো বাচ্চা কিংবা আমার নিজের বয়স কিংবা অন্য কেউ কিংবা তারই ছোটবেলার বয়সের সাথে কম্পেয়ার করতে থাকি সারাক্ষণ। আচ্ছা, হ্যাঁ, ওই যে যেমন আগে তো তুমি চালাক ছিলে এখন বোকা হয়ে গেছো। একদমই কম্প্যারিজন, কম্পেয়ার। ওর সাথেও কম্পেয়ার করা হয়, অন্য বাচ্চার সাথেও খুব কম্পেয়ার করা হয়। ওকে, তো তখন কনফিউশন আরো বাড়ে। তো কনফিউশন আর বাড়ে এবং তার মধ্যে জেদ কাজ করে যে আচ্ছা, এত কম্পেয়ার, আমি ওইটা না, তো হুম, আমি তো ওইটা না, মানে আমাকে যার সাথে কম্পেয়ার করছে আমি তো সেরকম না। যেমন আমি আমার একটা কেস থেকেই বলি, ব্যাপারটা এরকম ছিল যে ও খুব ওকে একটা অ্যানালগ ফোন দেওয়া হয়েছে যে তুমি আপাতত যাতায়াত ছাড়া তোর কোনোখানে লাগছে না, বাসায় তুমি আসলে তো হইতেছে যে তোমার টিভি আছে, অন্য ইস্যু নাই, সো তোমাকে মানে অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হবে না, তো প্রয়োজনও হচ্ছে না। তো কিন্তু যেটা হচ্ছে ওর ফ্রেন্ডরা ওকে নিয়মিত বুলি করে যে তোর তো তুই তো আমাদের সাথে মিশবি, তুই তো ফেসবুকে ছবি দিতে পারিস না, তো ফেসবুক আইডিই নেই, মানে এগুলো নিয়ে ওকে কথা শোনায়। তো সে হচ্ছে একটা ফোন চাইছে, তো অনেক ঝগড়াঝাটির পরে বড় ভাই তার ফোনটা তাকে দিয়েছে। কিন্তু ব্যাপার হলো কিছুক্ষণ পরপরই মানে কিছুদিন পরপরই তার ভাইতে কিন্তু বলে এইটা কিন্তু আমার ফোন, যে কোনো সময় আমি নিয়ে যাব। অতএব সে যদিও ব্যবহার করছে কিন্তু তার এই ফোনের চাহিদাটা রয়েই গেছে। তার মার কথা হচ্ছে ফোনের চাহিদা কেন থাকবে, তোমাকে না একটা ফোন দেওয়া হয়েছে, তো তার কথা হচ্ছে এটা তো আমার ফোন না, কারণ কিছু হইলেই আমার ভাই বলে যে এটা আমি তো নিয়ে নেব। তো ওই যে ওনারশিপ, এটাই তার দ্বন্দ্ব, ওইটাই তার ফ্যামিলির সাথে তার কনফ্লিক্ট। এবং তার মা কিংবা অন্যরা, অন্য ছোট বোন দেখলাম সে সহ কমপ্লেন করতেছে যে ও তো এগুলো করে, ও তো ঠিক মতো পড়ে না। তো এই যে এভাবে যখন সারাক্ষণ বলতে থাকে না, এবং আমি দেখলাম যে ও আসলে কাউকেই পছন্দ করছে না। যে ছোট বোনটাকে ও এত পছন্দ করতো, ভালোবাসতো, মানে ওর কথা হচ্ছে এখন কেউ আমাকে দেখতে পারে না, আমাকে কেউ পছন্দ করে না, অতএব আমি কারোর সাথেই কথা বলবো না। এবং সে খুবই সাইলেন্ট হয়ে গেছে। তখন বাবা মা পেয়েছে ভয়, ধমক ধমক দিয়েছে, বকাঝকা করেছে, হয়তো বা মারপিটও করেছে, কিন্তু কোনো লাভ হয় নাই। তারপরে তারা নিয়ে এসছে সাইকোলজিস্টের কাছে যে মানে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ও কোনোভাবেই আমাদের কারোর সাথে কমিউনিকেট করছে না। তো ওর কাছে তো মনে হয় যে আমাকে কোনো কমিউনিকেশন প্রসেসেই যায় নাই, তারা আমাকে শাসন করছে কিন্তু আমার কথা তো শুনে নাই। তখন ওখানে উনি বলতেছিল কেন ওই বাচ্চাগুলো যে মোবাইল নেয় ওরা কি ভালো স্টুডেন্ট, ওরা কি ভালো রেজাল্ট করছে? ওর কথা হচ্ছে যে আমি তো বলি নাই আমি খারাপ রেজাল্ট করবো, আমাকে তো বিশ্বাস করতে পারতো, আমাকে বিশ্বাসটাই করছে না। এক্স্যাক্টলি, তো এই হচ্ছে দ্বন্দ্ব। আরেকটা বিরতির সময় হয়ে এলো, আমরা ফিরে এসে একটু শুনবো যে কিভাবে আসলে এই নীরব সংকটের সময়কালটা মোকাবেলা করা যায়। প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে। ফিরে এসেছি আবারও ছোট্ট বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাই, কথা হচ্ছে কৈশোরকাল নিয়ে হঠাৎ ভালো ছাত্র কেন বদলে যাচ্ছে এবং কিশোরদের নীরব মানসিক সংকট, এই বিষয়ে সাইকোলজিস্ট শামীমা সুলতানার সাথে। এই যে নীরব সংকটময় যে সময়গুলো আসলে যেতে থাকে, সেই সময়ে কিভাবে ওদেরকে সাহায্য করা সম্ভব? কারণ অনেকগুলো ইম্প্যাক্টের কথা তুমি বলেছো, যে সে হতে পারে কোনো অ্যাডিকশনে চলে গেছে,
সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, সেটা হতে পারে ডিভাইস অ্যাডিকশন, সেটা হতে পারে কোনো না কোনো ড্রাগ অ্যাডিকশন, কারণ সে অনেক কিউরিয়াস থাকে। সেই কিউরিওসিটি থেকে সে মানে কোনো না কোনো ড্রাগের দিকে চলে যাওয়া, সেটা সম্ভব। আরও অনেকগুলো কিউ তুমি বলেছো, যেমন যে পরিবারে যখন সে তার মনের কথাগুলো বলতে পারে না, প্রশ্নগুলো বলতে পারে না, তখন সে এমন কিছু মানুষকে খুঁজে বের করে যাদেরকে প্রশ্ন করা যায়, তারা হয়তো ভুল মানুষ, তাকে ভুল উত্তর দিচ্ছে এবং ভুল পরামর্শ দিয়ে তাকে অন্যদিকে এমন দিকে ডাইভার্ট করছে যেখানে আসলে সে তাকে হারিয়ে ফেলছে, নিজেকে হারিয়ে ফেলছে। তো এই সমস্ত ক্ষেত্রে বাবা মায়ের আসলে কি ভূমিকা থাকা প্রয়োজন? আমার কাছে মনে হয় ভূমিকাটা মানে আসলে যার বাচ্চার বয়স যেমন সেই অনুযায়ী ভূমিকাটা নিতে হবে। যে যদি আমাদের মানে কারো কিশোর বাচ্চার বয়স বয়স যাদের, শুরু হচ্ছে যাদের, কিশোর বয়স, তখন তাদের ক্ষেত্রে যেটা করা যেতে পারে যে তাদেরকে আগে থেকেই যেহেতু আমি বুঝতেছি যে আমার বাচ্চা শিশু থেকে কিশোরে যাচ্ছে, বয়সের পরিবর্তন হচ্ছে, একই সাথে বাবা মা নিজেরই একটু পড়াশোনা করা দরকার, কিংবা আসলে সে নিজে একটু রিফ্লেক্ট করা দরকার আমার ওই সময়ে আমার কি কি পরিবর্তন হয়েছিল কিংবা আমার মধ্যে কেমন লাগতো। হ্যাঁ, অনেক সময় হয়তো বা মানসিকভাবে স্থির থাকাটা কঠিন হয়ে যায়, কিন্তু চেষ্টা করলে অনেক বেশি সফল হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায়। আসলে আমি যত বেশি করব তত না বেশি আমি মানে সফল হব। তো নিজেরকে রিফ্লেক্ট করা যেতে পারে, নিজের সময়গুলা সেই অনুযায়ী ওর সাথে কথাও বলা যেতে পারে যে আসলে ওর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করা, জানতে চাওয়া, কিংবা শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, আচরণগত পরিবর্তন, সমাজ থেকে সে কী ধরনের প্রশ্ন পেতে পারে, পরিবারের আসলে ডিমান্ডটা তার কাছে কি, পরিবার তাকে কি ডিমান্ড করে, বাবা মা তার কাছে কি চায়, ভাই বোনের কাছ থেকে তার এক্সপেকটেশন লেভেলটা কি, সেটা কিন্তু খুব সুন্দর করে তার সাথে আলোচনা করা যেতে পারে। ব্যাপারটা এরকম নয় যে একদিন একটা লেকচার দিয়ে দিলাম তাকে, বাচ্চাকে। ব্যাপারটা এরকম নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন ধাপে ধাপে যদিও তাকে বোঝানো যায়, তখন তার কাছে অবশ্যই সে কিউরিয়াস হবে, তবে তার কাছে আননোন মনে হবে না। যে হ্যাঁ, যে ও কিন্তু এই কমন প্রশ্নটা একটা বাচ্চা সব সময় করে, কিশোর বয়সের ছেলেমেয়েরা, যে আমার তাহলে কখন হবে, মানে আমার পরিবর্তনগুলো আমি কখন বুঝতে পারবো, কিংবা কিভাবে হবে। তো এটার তো কোনো টাইম লাইন নাই আসলে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তবে সেটা সম্পর্কে যদি সচেতন থাকে এবং সেটা যদি বাবা কিংবা মা কিংবা পরিবারের অন্য যারাই আছেন তারা যদি খুব সাদরে গ্রহণ করেন, যে ও তোমার গলার ভয়েস তো এখন চেঞ্জ হওয়া শুরু করছে, তার মানে তুমি আস্তে আস্তে মানে তোমার নতুন একটা সময় শুরু হচ্ছে, এগুলো সেলিব্রেশন, ম্যাচুরিটি আসতেছে, তুমি বড় হচ্ছ আস্তে আস্তে, এই যে তাকে গ্রহণ করা, এই যে একটু লম্বা হয়ে গেছে, এই তুমি তো একটু লম্বা হওয়া শুরু করেছো, কিন্তু এগুলো বলাটাও কিন্তু ওই সময়ে হচ্ছে তাকে আপন করে নেওয়া। সে তখন বলে ও তার মানে হ্যাঁ, তখন সে বুঝতেছে যে এই মানুষগুলাই তো আমাকে সাপোর্ট করতে পারবে। তো ওই পাশে থাকা। ছোট্ট জিনিস মনে পড়ে গেল, যেমন ধরো যেটা আমাদের ছোটবেলায় আমি নিজেও খুব ফেস করেছি, যে দাঁত পড়ে গেছে। এখন দাঁত পড়ে যাওয়ার পরে সবাই বলতো এই তুই ফোকলা দাঁতি, ফোকলা দাঁতি। তো আমি কি করতাম, মুখটা বন্ধ করে ফেলতাম। আমার নেফিউ এসে আমাকে খুব সুন্দর করে কিছুদিন আগেও দেখিয়ে গেছে, দেখো আমার এই দাঁতটা কিন্তু পড়ে গেছে। এখন ওই জায়গাটা চেঞ্জ করা হয়েছে আমার বাসায়, ওকে ফোকলা দাঁত বলা হচ্ছে না, ওকে বরং বলা হচ্ছে যে ও তোমার দাঁত পড়ে গেছে, বাহ নতুন দাঁত গজাবে এখন। হ্যাঁ, তো ও সুন্দর করে প্রাউডলি ওর যে দাঁতটা পড়ে গেছে সে সুন্দর করে বলল। ও অ্যাডোলেসেন্টে যাবে, ও এখনো শিশু, সেটা ঠিক, কিন্তু পরিবেশটা তো এরকম হওয়া প্রয়োজন যে তোমার যে পরিবর্তনটা এসছে সেই পরিবর্তনটা আসলে অ্যাপ্রিসিয়েবল। যে কখন তোমার শারীরিক পরিবর্তন আসলো আমাকে কিন্তু বইলো, আমি কিন্তু তোমাকে হেল্প করব ওই সময়ে। আগে থেকে যদি একটু জানিয়ে দেই যে এই পরিবর্তন হবে, তখন ও সাবধান থাকবে, অন্য কাউকে না বলার আগে হচ্ছে পরিবারকে এসে বলবে, মা বাবাকে এসে বলবে। এরকম মেসেজ দেওয়াই যায় যে দেখো অবশ্যই তোমার ভালো বন্ধু বান্ধব আছে। এবং এই সময় আমার কাছে যেটা মনে হয়, আমরা আমাদের ফ্যামিলি থেকে এরকম থাকে, বাইরের বন্ধু বান্ধব এগুলো এরা বেশি কিছু বোঝে না, যা বলার আমাকে বলবি। ব্যাপারটা এরকম না হয়ে উল্টা হওয়া উচিত। তোমার বন্ধু বান্ধব আছে, ওরা তো তোমার বয়সী, তোমার কাছে যে তথ্য থাকবে সেটা ওদের কাছেও সেম থাকবে। কিন্তু যেহেতু আমি বড়, আমার কাছে কিন্তু তথ্যের ভান্ডার বেশি, আমি কিন্তু তোমাদের চেয়ে জানি বেশি।
যেহেতু আমি বয়সটা এটা পার করে এসেছি, তো তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি আমাকে করো, অবশ্যই আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে উত্তরটা দেওয়ার। কিংবা আমার যদি মনে হয় আমি ডিসকমফোর্ট, আমি এই পরিবর্তনগুলো নিয়ে বাচ্চার সাথে কথা বলতে ডিসকমফোর্ট, ভালো কথা, আমার পরিবারের নিশ্চয়ই ওই পরিবারের নিশ্চয়ই অন্য অন্য কোনো পারিবারিক অন্য কোনো সদস্য আছে যার সাথে ওই বাচ্চাটা ছোটবেলা থেকেই কানেক্টেড হতেই পারে, সেটা নানি দাদি মামা খালা যেই হোক না কেন, তাকে দিয়ে কথা বলানো যেতে পারে, তাহলে ডিসকানেক্টেড হবে না। এটা একটা প্রিপারেশন ফেজ আর কি, এরকম ভাবে আস্তে আস্তে প্রিপারেশন নিতে পারে এবং কেয়ার করতে পারে। আর যাদের কিশোর অলরেডি হয়ে গেছে, যারা মনে করছেন আসলে আমি তো এইভাবে প্রিপারেশন নেই নাই, তাহলে এখন কি হবে, এখন নতুন করে সম্পর্কটা তৈরি করা যেতে পারে। চমৎকার পয়েন্ট এনেছো। এটা একটা বাবা মায়েদের ভীষণ এই একটা ইগো থাকে, ইগো থাকে যে আমার বাচ্চা আমাকে বলবে না কেন, না কেন আমাকেই কেন গিয়ে ওর কাছে অ্যাপ্রোচটা করতে হবে, সেটাই। ওই তো আসবে আমার ওই তো কাছে। আসবে। হ্যাঁ, আসতো তো একদম যখন তার চাইল্ডহুড চলছিল তখন, কিন্তু এখন যখন হয়তো আর্লি অ্যাডোলেসেন্ট এসছে, মানে পিউবার্টি, আস্তে আস্তে অ্যাডোলেসেন্ট, তারপরে তো সময় তো পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়। কাজে সেই চাহিদা তো এখন পরিবর্তন হয়, চাহিদারও পরিবর্তন চাহিদার হয়েছে। পরিবর্তন হচ্ছে। তাই না? এবং এটা ঠিক যে অনেক শব্দগুলো কিন্তু আমরা জানি না, আস্তে আস্তে কিন্তু আমরা যেমন আমি যদি এভাবে কম্পেয়ার করি, আমার মা, আমি হয়তো বা অনেক শব্দ জানি যেটা আমার মা জানে না, সে হয়তো বা এই শব্দগুলোকে অন্যভাবে চেনে। ওরকম আমার শিশুও কিন্তু এখন যারা জেন আলফা কিংবা জেন জি, এখন যারা কিশোর তাদের তো জেন জি, তো তাদের জন্য কি তাদের শব্দগুলোও কিন্তু আমরা আসলে খুব ভালো জানি না। তো দেখা যাবে যে কথার মধ্যে অনেক পরিবর্তন। আচ্ছা, আপনি যদি কথা শুনেও থাকেন, ওর কাছে জানতে চান আচ্ছা এটা মিনিংটা কি, ও কিন্তু ও তুমি এটা জানো না, এটা তো এটা, ও একটু প্রাউড ফিল করবে, কিন্তু যে আমি সে তোমার থেকে একটু বেশি জানি। বেশি জানি। এবং এটাতে যেটা হবে, একটা যোগাযোগ হলো, কিন্তু হ্যাঁ। যোগাযোগ মানে হইতেছে এখানে আস্তে আস্তে সম্পর্কগুলো সুন্দর হওয়া শুরু করবে। তো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় যে আমাদের ইগোর জায়গাটা থাকতে পারে। কোনোদিন যদি আমি ইগো প্রকাশ করে ফেলি, সেটাও পরবর্তীতে আবার পরিবর্তন করা যায়। এমন না যে হতেছে যে এটা কোনো লিখিত দলিল কিংবা এমন কিছু যে কখনো পরিবর্তন করা যাবে না, ব্যাপারটা এরকম নেই নাই। কোনো সেটাই, এখানে। সম্পর্কের কোনো সংবিধান নাই আর কি। একজন আপু আমাকে বলেছিলেন যে আসলে সম্পর্ক কোনো রুলস না, যেটা দিয়ে তুমি নিয়ম আইন না, যেটা দিয়ে তুমি মাপকাঠি দিয়ে মাপবে। তো আমার কাছে ওরকম মনে হয় যে বাবা মা এবং সন্তান, তাদের দুইজনের সম্পর্ক যদি ঠিক করতে চায়, সেটা শিশু হোক, আমি বলবো না যে একমাত্র বাবা মারই করণীয় আছে, যে শিশুটা আছে যে তারও কিশোর, করণীয় আছে। তারও কিন্তু করণীয় আছে, যে সে ফ্যামিলি থেকে দূরে গিয়ে সে আসলে পাবেটা কি, মন খারাপ, কষ্ট, আমাকে কেউ ভালোবাসতেছে না, এইটাই তো পাচ্ছে। এবং হয়তো বা কিছু বন্ধু পাচ্ছে, কিন্তু সেই বন্ধুটাও তার পিছনে বাবা মা না থাকলে তাকে কতদিন সাপোর্ট দিবে, এক্স্যাক্টলি। সেটা ফাইন্যান্সিয়ালি হোক, কানেকশনের আসলে কোনো বিকল্প নেই। অনেক অনেক ধন্যবাদ শামিমা। আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ সময় আমরা খুব চমৎকার মেসেজ আসলে ডিসকাস করলাম, এবং এটাই যদি ফলো করতে পারে সবগুলো পরিবার, তাহলে হয়তো এই যে সংকট, এই সংকট মানে কিশোরদের পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব এবং সুন্দর ভবিষ্যৎ গড়াও সম্ভব। অনেক ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, অনেক সুন্দর আলোচনা আজকে হলো। আশা করি আপনারা এনজয় করেছেন, উপভোগ করেছেন। আগামী পর্বেও আপনাদেরকে পাশে পাবো সেই আশা রাখছি। ততক্ষণ ভালো থাকুন। খোদা হাফেজ।